প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমরা আলোচনা করছি ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব। আমরা ইতোপূর্বে ফরাসি বিপ্লবের বিভিন্ন কারণ আলোচনা করেছি। ফরাসি বিপ্লব কেন সংঘটিত হয়েছে তার যে বিভিন্ন কারণ ছিল সেই কারণগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ, অর্থাৎ ঠিক কিভাবে ফরাসি বিপ্লব শুরু হলো এবং শুরু হয়ে কিভাবে এটি বিস্তার লাভ করলো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে আমরা সবচাইতে বড় যে কারণটি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে অর্থনৈতিক কারণ। আমরা লক্ষ্য করেছি যে ফরাসি বিপ্লব সংগঠনের প্রাক্কালে ফ্রান্স কিভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং এই দেউলিয়া হয়ে পড়াতে ফ্রান্সের যে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ দানা বাঁধে, এই ক্ষোভটি শেষ পর্যন্ত বিপ্লবের বহিঃপ্রকাশ ঘটায়। তো ফ্রান্সের এই সময়ের যে অর্থনৈতিক যে দুরবস্থা, এই দুরবস্থা দূর করার জন্যে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই, আমরা তার কথা আগেও তোমাদের বলেছি, ষোড়শ লুই তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি যে একেবারে হাল ছেড়ে দিয়ে বসেছিলেন তা নয়, তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন যাতে করে অর্থনৈতিক দিক থেকে ফ্রান্সকে আবার শক্তিশালী করে তোলা যায়। কিন্তু তার সেই উদ্যোগগুলো সফল হয়নি শেষ পর্যন্ত। তো সর্বশেষ যে চেষ্টা, সেই চেষ্টা তিনি করেছিলেন যে অর্থনৈতিক পুনর্গঠনের জন্যে ফ্রান্সের একজন নতুন অর্থমন্ত্রীকে তিনি নিয়োগ দিয়েছিলেন। তার নাম হচ্ছে তুর্গো, অর্থমন্ত্রী তুর্গো। এই তুর্গোকে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অর্থমন্ত্রী তুর্গো। তো এই তুর্গো তিনি চেষ্টা করেছিলেন যে ফ্রান্সে যাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, সেজন্যে বিশেষ করে অভিজাত ও ব্যবসায়ীদেরকে তিনি করের আওতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন এবং তিনি প্রস্তাব করেছিলেন যে অভিজাত শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী যারা আছে, এই দুই শ্রেণীকে করের আওতায় না আনতে পারলে ফ্রান্সের রাষ্ট্রীয় কোষাগারে অর্থ আসবে না, টাকা পয়সা আসবে না। কেননা আমরা এর আগে ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করতে গিয়ে দেখেছি যে ফ্রান্সের বেশিরভাগ সম্পদ, ফ্রান্সের যে প্রথম দুটি শ্রেণী, অভিজাত সম্প্রদায় এবং যাজক শ্রেণী, এই দুই শ্রেণীর হাতেই কুক্ষিগত ছিল। আর তৃতীয় শ্রেণীর হাতে বা সাধারণ মানুষের হাতে ছিল অল্প কিছু সম্পদ। তো যারা বেশিরভাগ সম্পদের অধিকারী তারা কিন্তু ট্যাক্সের আওতায় ছিল না বা কর দেওয়ার কোনো প্রয়োজন তাদের ছিল না। তারা যদি স্বেচ্ছায় কর দিতেন তাহলে সেটি গ্রহণ করা হতো, কিন্তু কর দেওয়ার বাধ্যবাধকতা তাদের ছিল না। তো সেজন্যে অর্থমন্ত্রী তুর্গো তিনি একটি সুপারিশ পেশ করলেন রাজার কাছে যে অভিজাত ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী যারা আছে তাদেরকে করের আওতায় আনা হোক, তাদের কাছ থেকে কর আদায় করা হোক। কিন্তু এই যে প্রস্তাবটি অর্থমন্ত্রী তুর্গো দিয়েছেন, এই প্রস্তাবটি ব্যবসায়ী এবং অভিজাতরা গ্রহণ করতে পারেননি, কারণ তারা এতদিন কর দেননি, এখন হঠাৎ করে তারা কর দিতে রাজি হলেন না। ফলে তারা এই অর্থমন্ত্রী তুর্গোর উপরে ক্ষুব্ধ হলেন, তার উপরে রুষ্ট হলেন এবং তারা রাজাকে চাপ দিলেন। এবং পাশাপাশি এই অভিজাত সম্প্রদায়, ব্যবসায়ী এবং অভিজাত যারা ছিলেন তারা গিয়ে রানীকে ধরলেন। রানীর একটি প্রভাব ছিল রাজার উপরে। রানী তখন রাজাকে চাপ দিয়ে এই প্রস্তাবটি বাতিল করালেন এবং অর্থমন্ত্রী তুর্গোকে পদচ্যুত করতে বাধ্য করলেন। রানী এবং অভিজাত ব্যক্তিবর্গের চাপে রাজা তখন এই অর্থমন্ত্রী তুর্গোকে বরখাস্ত করলেন।
বরখাস্ত করে তার জায়গায় নতুন যে অর্থমন্ত্রীকে নিয়োগ দিলেন তার নাম হচ্ছে নেকার। নেকার, নতুন অর্থমন্ত্রী নেকারকে তিনি এই পদে নিয়োগ দিলেন। তো অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে নেকার তিনি যে কাজটি করলেন তিনিও তো একই কাজই করবেন, কেননা ফ্রান্সের সে সময় যে অবস্থা ছিল তখন ফ্রান্সকে উদ্ধার করার একমাত্র উপায় ছিল যে রাষ্ট্রীয় কোষাগারকে পরিপূর্ণ করা। আর রাষ্ট্রীয় কোষাগার পরিপূর্ণ তো হঠাৎ করে বা কোনো বিনা কারণে হতে পারে না, সেজন্যে ট্যাক্স দিতে হবে জনগণকে। তো সাধারণ জনগণ নিয়মিত ট্যাক্স দেয়, কিন্তু তাদের তো সম্পদ কম, তাদের কাছ থেকে যে ট্যাক্স পাওয়া যায় বা যে কর পাওয়া যায় সেই কর দিয়ে তো রাষ্ট্রীয় কোষাগার পূর্ণ করা সম্ভব নয়। তো সেজন্য যাদের কাছে সম্পদ বেশি তাদেরকে করের আওতায় আনতে হবে। এর আগে অর্থমন্ত্রী হিসেবে তুর্গ যে কাজ করে গেছেন বা যে প্রস্তাব দিয়েছিলেন, নতুন অর্থমন্ত্রী নেকার এসেও একই প্রস্তাব দিলেন, রাজার কাছে একই প্রস্তাব দিলেন যে অর্থ সম্পদ বাড়াতে হলে অভিজাত ব্যবসায়ী এবং যাজকদেরকে করের আওতায় আনতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তো এই অবস্থায় এই অর্থমন্ত্রী হিসেবে নেকারকে বেশি দিন রাখা হলো না, তাকেও বরখাস্ত করা হলো। বরখাস্ত করার পরে পরবর্তীতে নিয়োগ দেওয়া হলো যাকে, তার নাম হচ্ছে ক্যালন। ক্যালন, অর্থমন্ত্রী ক্যালন। ক্যালনও বেশি দিন টিকতে পারলেন না, ক্যালনকেও ওই একই কারণে বরখাস্ত করা হলো। সব শেষে যাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো তার নাম হচ্ছে ব্রিয়া। সর্বশেষ ব্রিয়াকে নিয়োগ দেওয়া হলো অর্থমন্ত্রী হিসেবে। এই ব্রিয়াকে নিয়োগ দেওয়া হলো, তিনি কি করলেন, তিনি এই রাজা ষোড়শ লুইয়ের কাছে প্রস্তাব পেশ করলেন যে স্টেটস জেনারেলকে আহ্বান করা হোক এই প্রস্তাব পাশ করার জন্য। কোন প্রস্তাব? এর আগের অর্থমন্ত্রীরা যে প্রস্তাব দিয়ে গেলেন সেই একই প্রস্তাব, অর্থাৎ অভিজাত ব্যক্তিবর্গ এবং যাজক এবং ব্যবসায়ীদেরকে করের আওতায় আনা হোক। তার এই প্রস্তাবেও রাজা সহ অভিজাত ব্যক্তিবর্গ ক্ষুব্ধ হলেন এবং শেষ পর্যন্ত অর্থমন্ত্রী ব্রিয়াকেও দেশ থেকে বাধ্য করা হলো। তো ইতোমধ্যে তোমার ফ্রান্সের প্যারিস শহরের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের সদস্যরা তারা কিছু দাবি পেশ করলেন রাজার কাছে, এই অর্থনৈতিক সংস্কারগুলো পুনরায় উজ্জীবিত করার জন্য, এবং পাশাপাশি আরও কয়েকটি দাবি ছিল তাদের, যেমন বিনা দোষে কাউকে গ্রেফতার করা যাবে না, বিনা দোষে কাউকে শাস্তি দেওয়া যাবে না, তারপরে রাজার স্বৈরাচারী ক্ষমতা এটা বাতিল করতে হবে, এরকম কিছু প্রস্তাব তারা পেশ করলেন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, আমরা ফ্রান্সের যে পার্লামেন্ট, যেটাকে আমরা স্টেটস জেনারেল বলছি, সেটি ছিল ফ্রান্সের প্রতিনিধি পরিষদ বা কেন্দ্রীয় যে সংসদ। আর এছাড়া ফ্রান্সের প্রতিটি বড় বড় শহরগুলোতে তাদের নিজস্ব পার্লামেন্ট ছিল, সেরকম পার্লামেন্ট হচ্ছে প্যারিস পার্লামেন্ট। তো এই প্যারিস পার্লামেন্টের যারা প্রতিনিধি বা সদস্য তারা রাজার কাছে এই প্রস্তাবগুলো করেছিলেন। তো রাজা দেখলেন যে এটি তো একটি বড় রকম বিপদ, যে পার্লামেন্ট মেম্বাররা তারা রাজার ক্ষমতা হ্রাস করতে চায়। তো রাজা তখন কি করলেন যে তাদের বেশ কয়েকজন যে প্রতিবাদী যে সদস্য তাদেরকে নির্বাসনে পাঠালেন। তো তাদেরকে নির্বাসনে পাঠানোর পরে তোমার প্যারিসে বেশ দাঙ্গা শুরু হয়ে যায় যে কেন সংসদ সদস্যদের বা পার্লামেন্ট মেম্বারদের নির্বাসনে পাঠালো। তো এই ব্যাপক দাঙ্গার কারণে রাজা এই যাদের উপরে নির্বাসনের আদেশ দিয়েছিলেন তাদের নির্বাসনের আদেশ তুলে নেন এবং তাদেরকে আবার দেশে ফিরিয়ে আনেন। তো এই অবস্থায় একদিকে ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে, রাজকোষ শূন্য, অন্যদিকে রাজার বিরুদ্ধে
দাঙ্গা বা রাজার বিরুদ্ধে আন্দোলনের কারণে বিপ্লব শুরু হয়ে গেল বা রাজার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেল। তা এরকম অবস্থায় রাজার হাতে একটি উপায় ছিল, সেটি হচ্ছে যে স্টেটস জেনারেলের সভা আহ্বান করা। যে ফ্রান্সের যে কেন্দ্রীয় সংসদ ছিল, যেটিকে আমরা প্রতিনিধি পরিষদ বলি, স্টেটস জেনারেলের সভা আহ্বান করা। কিন্তু এই যে স্টেটস জেনারেল, একটি দীর্ঘদিন এর সভা বসে না। প্রায় ধরো 1614 খ্রিস্টাব্দ থেকে এই স্টেটস জেনারেলের সভা আর বসে না, কেননা রাজা আহ্বান না করলে স্টেটস জেনারেলের সভা বসতে পারে না। তো রাজা যেহেতু এই স্টেটস জেনারেলের সভা ডাকেন না, সেজন্য স্টেটস জেনারেলের সভাও বসে না। আর সভা না বসাতে স্টেটস জেনারেলের কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে, এই জিনিসটি মানুষ আসলে ভুলতে বসে গিয়েছিল। 1614 সাল, আর আমরা আলোচনা করছি 1789 সাল। মাঝখানের এই যে এত বছর যদি একটি সংসদের সভা না বসে, তাহলে সংসদের যে রীতিনীতি, সেই জিনিসগুলোই তো মানুষ ভুলে যায়। তো যে কারণে রাজা 1789 সালের মে মাসে এই স্টেট জেনারেলের নির্বাচনের ঘোষণা দিলেন। তিনি বললেন যে 1789 সালের মে মাসে এই স্টেটস জেনারেলের নির্বাচন হবে। তো এই স্টেটস জেনারেলের নির্বাচন নিয়ে সমগ্র ফ্রান্সে আলোড়ন তৈরি হলো যে দীর্ঘ বহু বছর পরে এই স্টেটস জেনারেলের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই স্টেটস জেনারেলের সভা বা এই স্টেটস জেনারেলের নির্বাচন নিয়ে ফ্রান্সের তখন তোড়জোড় শুরু হয়ে গেল। এবং এই স্টেটস জেনারেলে 3 ধরনের প্রতিনিধি থাকতেন। একটি হচ্ছে অভিজাত শ্রেণী, আরেকটি হচ্ছে যাজক সম্প্রদায়, এবং আরেকটি হচ্ছে তৃতীয় সম্প্রদায় বা সাধারণ জনগণের প্রতিনিধি। তো এই স্টেটস জেনারেলের মোট সদস্য ছিলেন 1214 জন, 1214 জন সদস্য। এই হচ্ছে মোট সদস্য হচ্ছে এই 1214 জন। তা এদের মধ্যে তৃতীয় শ্রেণীর সদস্য হচ্ছেন 621 জন হচ্ছেন এই তৃতীয় শ্রেণীভুক্ত 614 জন। আর বাকি যে 593 জন, এই বাকি 593 হচ্ছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণী। 593 জন হচ্ছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর, আর 621 জন হচ্ছেন তৃতীয় শ্রেণীর। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই তোমাদের বলেছি যে ফ্রান্সে প্রথম ও দ্বিতীয় শ্রেণীভুক্ত কারা ছিল? যে অভিজাত ব্যক্তিবর্গ এবং অভিজাত ব্যবসায়ী, তারা ছিলেন প্রথম শ্রেণীভুক্ত। আর যাজক বা খ্রিস্টান ধর্মযাজক যারা, তারা ছিলেন দ্বিতীয় শ্রেণীভুক্ত। আর বাদবাকি সবাই, অর্থাৎ সাধারণ জনগণ, তারা ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত। তো দেখা যাচ্ছে যে স্টেটস জেনারেলের যে সদস্য সংখ্যা, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে তৃতীয় সম্প্রদায় বা সাধারণ জনগণ। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তারা তাদের নিজেদের ইচ্ছামতো আইন প্রণয়ন করতে পারে সংখ্যাগরিষ্ঠতার জোরে। কিন্তু আসলে তা নয়। এখানে একটি ভিন্ন রকম ব্যাপার আছে, সেটি আমি এখন তোমাদের বলছি। যে ফ্রান্সের এই যে স্টেটস জেনারেলের যে ভোট প্রদান ব্যবস্থা, এই ভোট প্রদান ব্যবস্থা ছিল ভোটিং বাই অর্ডার। এদের এই সিস্টেমটিকে বলা হতো ভোটিং বাই অর্ডার। এই স্টেটস জেনারেলে যে ভোট প্রদানের ব্যবস্থা ছিল, ভোটিং বাই
অর্ডার, অর্থাৎ এখানে প্রতিটি গোষ্ঠীর একটি করে ভোট ছিল। অর্থাৎ ফ্রান্সের এই যে 3 শ্রেণীর যে অন্তর্ভুক্ত যে সংসদ স্টেটস জেনারেল, এখানে প্রথম শ্রেণীর একটি ভোট, দ্বিতীয় শ্রেণীর একটি ভোট এবং তৃতীয় শ্রেণীর একটি ভোট। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে 593 জন সদস্য, এই 593 জন সদস্য মিলে তাদের হচ্ছে 2টি ভোট মাত্র। আর তৃতীয় শ্রেণীর সদস্য তারা সংখ্যায় 621 জন, কিন্তু তাদের সব মিলে একটি ভোট কাউন্ট হবে। এটি করা হয়েছে বিশেষ করে এই তৃতীয় শ্রেণীর উপরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আধিপত্য বিস্তার করার জন্য। দেখা গেছে কি যে স্বার্থের কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সবাই একজোট হয়ে থাকতো সবসময়। তারা একজোট হয়ে তাদের আনা প্রস্তাবগুলো তারা ভোট দিয়ে পাশ করিয়ে ফেলত। প্রথম ও দ্বিতীয় শ্রেণী যদি একদিকে থাকে তাহলে তৃতীয় শ্রেণীর সবাই তার বিরুদ্ধে ভোট দিলেও তো সেই একটি ভোটই কাউন্ট হবে। তো সেই একটি ভোটের কারণে সবসময় দেখা গেছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী তারা কোনো প্রস্তাবে 2 ভোট দিলে সেই প্রস্তাবটি পাশ হয়ে যেত, অথবা তারা কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিলে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যেত। তো এই যে ভোটিং বাই অর্ডার বা শ্রেণীভুক্ত ভোট, এই ভোটিং ব্যবস্থা বাদ দেওয়ার জন্যে ফ্রান্সের জনগণ তখন চাইল যে ভোটিং বাই হেড এটি চালু করার জন্য। ভোটিং বাই হেড অর্থাৎ মাথাপিছু একটি ভোট, অর্থাৎ স্টেটস জেনারেলের যে 1214 জন সদস্য প্রত্যেকের একটি করে ভোট থাকবে, এই দাবি উঠল। কিন্তু রাজা এই দাবি মানলেন না। নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে সংসদ সদস্যরা বা স্টেটস জেনারেলের সদস্যরা তারা সেখানে বসলেন সংসদে। বসে তারা এই যে ভোটিং বাই হেড এই দাবিটি করলেন যে আমাদের প্রত্যেকের একটি করে ভোট গণনা করতে হবে। তো রাজা যখন তাদের এই দাবিটি মানলেন না, এই দাবিটি নাকচ করে দিলেন, তখন তারা নিজেদেরকে এই তৃতীয় শ্রেণীর সদস্য 621 জন সদস্য তারা বললেন যে আমরা এখন আর স্টেটস জেনারেলের সদস্য নই, আমরা এখন থেকে কাজ করব ফ্রান্সের জন্য নতুন একটি সংবিধান প্রণয়ন করার। অর্থাৎ এই তৃতীয় শ্রেণীর যারা সংসদ সদস্য 621 জন তারা বললেন যে আমরা এখন থেকে ফ্রান্সের জন্য নতুন একটি সংবিধান প্রণয়নের কাজ করব। এবং তারা এই প্যারিসে এই স্টেটস জেনারেল ভবনের কাছেই একটি টেনিস গ্রাউন্ড ছিল, অর্থাৎ যেখানে টেনিস খেলা হতো। তো সেই টেনিস কোর্টে গিয়ে তারা একটি শপথ গ্রহণের অনুষ্ঠান করলেন। এটি হচ্ছে 1789 সালের 20 জুন। তো সেই টেনিস কোর্টে গিয়ে তারা শপথ গ্রহণ করলেন। কি শপথ? যে যতদিন পর্যন্ত ফ্রান্সের জন্য আমরা একটি নতুন সংবিধান প্রণয়ন করতে না পারব ততদিন আমরা ঘরে ফিরব না, এবং আমরা এখন থেকে এই 621 জন সদস্য তারা অভিহিত হব জাতীয় সংবিধান সভার সদস্য হিসেবে। অর্থাৎ 1789 সালের 20 জুন তারা যে শপথটি নিলেন, টেনিস কোর্ট শপথ। টেনিস কোর্ট শপথ বা টেনিস কোর্ট ওথ, এটি 1789 সালের 20 জুন এই শপথটি গ্রহণ করলেন তারা। এবং এরপর থেকে তারা নিজেদেরকে সংবিধান সভার সদস্য হিসেবে ডিক্লেয়ার দিলেন যে আমরা এখন থেকে সংবিধান সভার সদস্য হিসেবে অভিহিত হব। তো এই ঘটনাটি, এই যে টেনিস কোর্ট শপথ বা টেনিস কোর্ট ওথ, এটি ফ্রান্সের সে সময়কার ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কেননা এই ঘটনার পর থেকেই প্যারিসের সব ক্ষমতা চলে আসে এই তৃতীয় সম্প্রদায়ের হাতে। এই তৃতীয় সম্প্রদায় তখন
প্যারিস শহরটিকে নিয়ন্ত্রণ করতে থাকে। তো এই অবস্থায় বলা যেতে পারে যে এই টেনিস কোর্ট শপথ গ্রহণ করার মাধ্যমেই মূলত ফরাসি বিপ্লবের সূত্রপাত। তবে এর চেয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা আছে এই টেনিস কোর্ট শপথের মতোই, সেটি হচ্ছে বাস্তিল দুর্গের পতন। যে 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গ, বা আমরা বলি ফোর্ট বাস্তিল, এই বাস্তিল দুর্গ ছিল, আমরা আগেই বলেছি তোমাদের কারণ পড়াতে গিয়ে, যে বাস্তিল দুর্গ হচ্ছে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক। অর্থাৎ ফ্রান্সের রাজবংশগুলো বা রাজারা তারা তাদের শত্রু যাকেই মনে করতেন তাকেই এই বাস্তিল দুর্গে, বিশেষ করে রাজবন্দী যারা ছিলেন তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দি করে রাখতেন। এবং একটি দুর্ভেদ্য দুর্গ ছিল এটি। বলা হতো যে একবার বাস্তিল দুর্গে ঢোকে সে জীবনে আর সূর্যের মুখ দেখে না, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাকে ওই অন্ধকারী কারাগারের, এই বাস্তিল দুর্গের দুর্ভেদ্য কারাগারের অন্ধকার কক্ষেই তাকে জীবন পার করতে হয়। তো যখন এই টেনিস কোর্ট শপথের মাধ্যমে ফ্রান্সের প্যারিসের সমস্ত নিয়ন্ত্রণ চলে গেল তৃতীয় সম্প্রদায়ের হাতে, তখন রাজা কি করলেন? ফ্রান্সের প্যারিস শহরে রাস্তায় রাস্তায় সৈন্য মোতায়েন করলেন। কিন্তু সাধারণ মানুষ ততদিনে বুঝে গেছে যে এই সুযোগটি যদি গ্রহণ করা না যায় তাহলে আর কোনোদিনও হয়তো সুযোগ নাও আসতে পারে। সেজন্যে ফ্রান্সের জনগণ এই তৃতীয় সম্প্রদায়ের এই 621 জন সংসদ সদস্যের সঙ্গে মিলে গিয়ে তারা বিক্ষোভে বা বিপ্লবে নেমে পড়ল এবং তারা একটি কঠিন সিদ্ধান্ত নিল যে বাস্তিল দুর্গ আক্রমণ করতে হবে। কেননা তারা খবর পেয়েছিল যে বাস্তিল দুর্গে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র জমা করা আছে। তো সেজন্যই 1789 সালের 14 জুলাই ফ্রান্সের যে কুখ্যাত বাস্তিল দুর্গ বা স্বৈরাচারীর রাজতন্ত্রের যে প্রতীক এই কারাগার, এই কারাগারে সাধারণ জনগণ হামলা করে এবং এই কারাগারে যারা প্রহরী ছিলেন এই প্রহরীদের হত্যা করে সেখানকার বন্দীদেরকে মুক্ত করে দেয় এবং অস্ত্রশস্ত্র সব লুট করে নিয়ে তারা রাস্তায় নেমে আসে। তো বাস্তিল দুর্গের পতনটি এটি রাজার জন্য, মানে ফ্রান্সের এই ইতিহাসেই ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। অর্থাৎ তাহলে ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে আমরা দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা দেখি। একটি হচ্ছে 20 জুনের 1789 সালের 20 জুনের টেনিস কোর্ট শপথ, যার মাধ্যমে প্যারিসের নিয়ন্ত্রণ এই 621 জন তৃতীয় সম্প্রদায়ভুক্ত সংসদ সদস্যের হাতে চলে আসে। আর আরেকটি দেখি আমরা 1789 সালের 14 জুলাইয়ের এই বাস্তিল দুর্গের পতনের এই ঘটনাটি। এর মাধ্যমে সমগ্র প্যারিস এটি চলে এলো বিক্ষোভকারীদের হাতে এবং এর ফলে অক্টোবর মাসে এভাবে বিপ্লব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। একের পর এক শহরে বিপ্লব দেখা দিল। রাজার সৈন্যদেরকে রাজা ব্যারাকে ফিরিয়ে নিলেন, কিন্তু জনগণ শান্ত হলো না। জনগণ একের পর এক শহরগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকলো এবং শেষ পর্যন্ত 1789 সালের 5 অক্টোবর সাধারণ মানুষ তারা গিয়ে রাজা ষোড়শ লুইকে বন্দি করল এবং এরপর থেকে রাজা ষোড়শ লুই এই বিপ্লবীদের অধীনেই চলে গেলেন। তো এভাবে দেখা গেল যে ধীরে ধীরে টেনিস কোর্ট শপথের পরে বিপ্লব আরম্ভ হয়ে গেল এবং এটি প্রকারান্তরে একের পর এক শহর অতিক্রম করে সমগ্র ফ্রান্সে ছড়িয়ে পড়ল। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের ফরাসি বিপ্লবের সূচনা এবং এটি কিভাবে বিস্তার লাভ করলো সেই বিষয়গুলো। আমরা আগামী ক্লাসে আলোচনা করব ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের ইতিহাসের যে ঘটনাগুলো সেগুলো নিয়ে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব।
তোমাদের মনে যদি এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো আগামী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।